2017 সালের মধ্যে ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে দ্রুতগতির ইন্টারনেট। ডিজিটাল মেলা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। বললেন ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়েছে। একের পর এক ব্লগার হত্যার ঘটনায় অনলাইনে লেখালেখিতে সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হওয়ায় পিছিয়ে পড়ছে দেশ, মন্তব্য বিশিষ্টজনদের। দেশে প্রথমবারের মতো তৈরি হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের যুদ্ধজাহাজ। থাকছে সাবমেরিন শনাক্তের ব্যবস্থা, কমবে বিদেশ নির্ভরশীলতা। সারা দেশের নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি। বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মন্দিরে মন্দিরে পূজা অর্চনা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি পারমিতা হিম। 2017 সালের মধ্যে ঘরে ঘরে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবন থেকে উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় ইন্টারনেটের সহজলভ্যতার মাধ্যমে দেশের কৃষকরা লাভবান হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়েছে। তবে এর ব্যবহারের মাধ্যমে সামাজিক অবক্ষয় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। আমরা কিছু প্রকল্প নিয়েছি, যেটা এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি। এর মাঝে প্রায় 2250টা ইউনিয়ন ফাইবার অপটিক কেবলের আওতায় আসবে। আর ইতিমধ্যে বিটিসিএল 1000 ইউনিয়নে ফাইবার অপটিক কেবল সংযোগ দেবার কাজ করছে এবং আমরা মনে করি যে 2017 সালের মধ্যে আমাদের 4500 ইউনিয়নে এই দ্রুতগতি ইন্টারনেট সংযোগ এটা আমরা করতে সক্ষম হব। 2009 সরকার গঠন করি, তখন আমরা পেয়েছিলাম যে মাত্র 20 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এত সীমিত আমরা করতাম, এটা ঠিক, কিন্তু খুব কম লোক ইন্টারনেট ব্যবহার করত। এখন সেই ইন্টারনেট ব্যবহারের সংখ্যা 5,07,07,000 ছাড়িয়ে গেছে। 16 কোটি মানুষের দেশ আমাদের, তার মাঝে এখন 5 কোটি মানুষই ইন্টারনেট ব্যবহার করে। সাম্প্রতিক সময়ে একের পর এক ব্লগার হত্যা ও তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় আটকের ঘটনায় অনলাইনে লেখালেখির ব্যাপারে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। আর তাই তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে মুক্তবুদ্ধি চর্চার অবারিত যে ক্ষেত্র গড়ে উঠেছে তা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন অনেকেই। বিশিষ্টজনরা বলছেন, এর প্রভাব এখনই বোঝা না গেলেও মত প্রকাশের ক্ষেত্রে এ ধরনের শৃঙ্খলিত বোধ দেশকে ক্রমাগত পিছিয়ে দিচ্ছে। রামিম হাসানের রিপোর্ট। 2013 সালের ফেব্রুয়ারি মাস, লাখ লাখ মানুষ রাজধানীর শাহবাগে স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবিতে। 90-এ স্বৈরাচার পতনের পর এত বড় গণ আন্দোলন আর দেখেনি বাংলাদেশের মানুষ। নেতৃত্বে নতুন প্রজন্ম আন্দোলনের রসদ ছিল মত প্রকাশের শক্তি, আর হাতিয়ার তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় বিষয় ইন্টারনেট। আর তাই কণ্ঠরোধের শুরুটাও হয় তরুণদেরকে দিয়েই। নতুন প্রজন্মের মুক্ত চিন্তার প্রসারকে থমকে দিতে একে একে খুন করা হয় অভিজিৎ, অনন্ত, নিলয় সহ 5 তরুণ ব্লগারকে। অভিযোগের তীর মৌলবাদীদের দিকে। অভিজিৎ, নিলয়দের মতো গণজাগরণের আরেক সক্রিয় কর্মী শাম্মী হক নিয়মিত লেখালেখি করেন ফেসবুক ও ব্লগে। এসব ঘটনার কারণে তিনিও দিন পার করছেন প্রাণনাশের আশঙ্কায়। সম্প্রতি অপরিচিত 2 যুবক এক সন্ধ্যায় দীর্ঘক্ষণ অনুসরণ করে তার গতিবিধি। এরকম এক অনিশ্চয়তার মধ্যে শেষমেশ নিরাপত্তার জন্য থানায় জিডি করতে বাধ্য হয়েছেন তিনি। আগেও একরকম ঘরবন্দি ছিলাম, ভয় লাগতো, কিন্তু এটা ভাবতে পারতাম না যে আমি কোথাও যেতে পারবো না, ইয়ে করতে পারবো না। কিন্তু এখন তো পুরোটাই পুলিশের নিরাপত্তা হাবি যাবে এগুলোর কারণে। এখন আমি চাইলেও আসলে সব জায়গা, মানে কোথাও কোনো রিলেটিভের বাসা গেলে আমার পুলিশকে নক করে যেতে হবে। এটা আসলে একটা স্বাধীন নাগরিক হিসেবে, সাধারণ নাগরিকের জীবন এটা হতে পারে না, এটা খুবই অস্বস্তিকর। আর মুক্তমনাদের উপর এসব হামলা ও হুমকির প্রভাবটা সরাসরি পড়ছে তরুণ প্রজন্মের চিন্তাধারার উপর। লিখতে গেলে আসলে অনেক সময় মনে হয় যে হ্যাঁ, আশঙ্কা কাজ করে যে আমার ক্ষেত্রেও এরকম হবে কিনা। কোনো একটা শব্দ চয়ন করি, তখন আমার মাথায় একটা চিন্তা চলে আসে যে আসলে কি এই শব্দটা কারোর উপর কোনো প্রভাব ফেলবে।
বিশ্লেষকরা বলছেন, ব্লগারদের উপর একটি মহলের নিয়মিত হামলার ঘটনা তো রয়েছেই, এর উপর যুক্ত হয়েছে অনলাইনে লেখালেখির কারণে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় আটকের ঘটনা, যা মত প্রকাশের ক্ষেত্রগুলোকে সংকুচিত করে ফেলছে ক্রমাগত। আগে শৃঙ্খলিত বোধটা থাকতো লেখকদের মধ্যে কিংবা রাজনৈতিক নেতাদের মধ্যে। এখনকার একটা ব্যাপার হচ্ছে, যেটা ফেসবুকে আসার কারণে এটা ব্যাপক সংখ্যক মানুষের এই শৃঙ্খলিত বোধটা আসছে। একটা সমাজ যদি এরকম আতঙ্কের মধ্যে থাকে, তাহলে সেই সমাজের সৃজনশীলতা, গণতান্ত্রিক আবহাওয়া, ভাবধারা কিছুই হওয়া সম্ভব না। সব মিলিয়ে বাংলাদেশে মুক্ত চিন্তা চর্চাকারীদের জন্য এক উভয় সংকটময় পরিস্থিতি। এর ফলে ইন্টারনেটের অগ্রগতির মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে স্বাধীন চিন্তার যেই চারণভূমি তৈরি হচ্ছিল তা বাধাগ্রস্ত হচ্ছে অনেকখানি। পর্যবেক্ষকরা বলছেন, এই পরিস্থিতি চলমান থাকলে তা বাংলাদেশের চলমান যে অগ্রগতির ধারা তাকে বাধাগ্রস্ত করতে পারে অনেকভাবেই। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক ও বড় যুদ্ধজাহাজ তৈরি করছে খুলনা শিপইয়ার্ড। পাশাপাশি কন্টেনারবাহী দুটি জাহাজও তৈরি করছে প্রতিষ্ঠানটি। ৬ সেপ্টেম্বর যুদ্ধজাহাজ দুটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে জাহাজ নির্মাণে বিদেশের উপর নির্ভরতা কমবে বলে মনে করছেন নির্মাণ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। ২০১৪ সালের জুন মাসে আধুনিক ও বড় দুটি যুদ্ধজাহাজ তৈরির জন্য নৌবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয় খুলনা শিপইয়ার্ড। এ লক্ষ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সহায়তায় দুটি লার্জ পেট্রোল ক্রাফট এলপিসির নকশা করা হয়। নির্মাণ প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬৪ মিটার দৈর্ঘ্যের প্রতিটি জাহাজ ঘন্টায় ২৫ নটিক্যাল মাইল গতিবেগে চলতে পারবে। আর প্রতিটি জাহাজেই থাকবে ৪টি করে ভারী অস্ত্র ও অত্যাধুনিক রাডার। আগামী ১.৫ বছরের মধ্যেই যুদ্ধজাহাজ দুটি নির্মাণ কাজ শেষ করার আশা করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আমাদের যে ক্লাস ওয়েল্ডার, আমাদের যে উন্নত মানের যে আমাদের ফ্যাসিলিটি আছে, ওর মাধ্যমে আমরা এলপিসিটা বানাবো। এটার গুণগত মান, কাজের মান আন্তর্জাতিক মানেরই হবে বলে আমি নিশ্চিত। এই পুরো এলপিসি খরচ, এই দুটি এলপিসি নির্মাণে আমাদের সর্বমোট খরচ হবে ৭৮০ কোটি টাকা। এদিকে নৌ ফাউন্ডেশনের জন্য কন্টেনারবাহী একটি জাহাজ নির্মাণ করেছে শিপইয়ার্ড। আরও একটি নির্মাণ কাজও শেষ পর্যায়ে রয়েছে। কন্টেনার ভেসেলই বাংলাদেশের প্রথম কন্টেনার ভেসেল এই শিপইয়ার্ডে করা হলো, যেটা ১৪০টা কন্টেনার বহন করতে পারবে। সমুদ্র যায় সাথে সাথে আমাদের সমুদ্র সম্পদ আহরণে, কার্গো ক্যারিংয়ে আমাদের এই ধরনের ভেসেলকে ভিতরের দিকে মালগুলি আনার জন্য এই কন্টেনার ভেসেলগুলি অত্যন্ত যুগোপযোগী একটা ভেসেল হবে বলে আমি মনে করি। অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ দুটি শত্রুপক্ষের সাবমেরিন শনাক্তের পাশাপাশি তাদের উপর আক্রমণ চালাতে সক্ষম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সারা দেশে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। এতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ৯ উপজেলার ৫ শতাধিক গ্রাম ভাসছে বন্যার পানিতে। ঘরবাড়িগুলো তলিয়ে গেছে হাঁটু পানিতে। এছাড়া রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা। এত কষ্ট, আমার তো পানি হাতে নাই, আমার জায়গা নাই, গড়ি থাকি। বাড়িতে পানি, এক বুক পানি ছোয়া পর হয়ে খুবই দুঃখ করি আছে। কাম কাজ নাই, টাকা পয়সা নাই, কিভাবে খুবই অভাবত পড়ি আছে। জামালপুরে যমুনার পানির প্রবল তোড়ে দেওয়ানপাড়া সিংভাঙা সড়কের বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে জনপদে। এতে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী হাজারো মানুষ। শুকনো খাবার আর বিশুদ্ধ পানির তীব্র সংকটে বিপর্যস্ত মানুষের দৈনন্দিন জীবন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদ ও ঘাঘট নদীর পানি বেড়ে ৩৫৭টি গ্রামের লক্ষাধিক পরিবারের বসতবাড়ি প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছে পাকা সড়ক ও বাঁধের উপর। টানা বৃষ্টিতেও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে তারা। বাচ্চাদের নিয়ে আর গরু ছাগল এসব নিয়ে কষ্ট বেশি। খাওয়া দাওয়ার অসুবিধে, গরু ছাগলের অসুবিধে, এলে তো মেম্বার চেয়ারম্যানের আসি কখনো উদ্দেশ্য নেয় না। বগুড়ায় যমুনা নদীর পানি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ২০ গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছেন বন্যা কবলিত এলাকার মানুষ। অসহায় পরিবারগুলো আশ্রয় নিয়েছে এলাকার উঁচু স্থানগুলোতে। ঘর বাড়ি ডিবে থাকার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, তারপরে পায়খানা ন্যাপকিন নাই, টিউবওয়েল নাই। ঘর বাড়ি চলে গেছে, কিচ্ছু নাই, খাট খুট সবই চলে গেছে, বাড়ির জায়গা ভাঙ্গিয়া গেছে, কিচ্ছু নাই। এছাড়া সিরাজগঞ্জ ও শরীয়তপুরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা কবলিত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। আবারও ভাঙনের মুখে পড়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তাপাড়ের মানুষ। ভাঙনের শিকার হয়ে গত কয়েকদিনে সর্বশান্ত হয়েছে সেখানকার ৫০০ পরিবার। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শহর রক্ষা বাঁধে।
স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে কাজ শুরু করেছে তারা। মানিক সরকারের রিপোর্ট। বুধবার রাত থেকেই গঙ্গাচড়া উপজেলার তিস্তাপাড়ে আকস্মিকভাবে বেড়ে যায় ভাঙ্গনের ভয়াবহতা। এ ভাঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলমবিদিতর ও কোলকোদ ইউনিয়ন। গত কদিনে এ দুটি ইউনিয়নের 5 শতাধিক পরিবার সর্বশান্ত হয়েছে। এদের মধ্যে কেউ কেউ ঘরবাড়ি সরিয়ে নিতে পারলেও অধিকাংশই হারিয়েছেন তাদের ভিটেমাটি। গরু বাছে সব বাড়িঘর সব মেসাকার হয়ে গেছে। এখন যে আমরা আশ্রয় নেবো কোনো নিরুপায়। শোক আমাদের চলেই গেল। বাড়ি ঘর, গরু ছাগল, ভুট্টের থেকে শুরু করে জমি জায়গা সবাই মেসাকার। ভাঙ্গনের তীব্রতা বাড়ায় হুমকির মুখে রয়েছে একটি ফাজিল মাদ্রাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ভাঙ্গন কবলিতদের অভিযোগ, নদীর ভাঙ্গন ঠেকাতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। আমাদের এই যে আঙ্গাসার যদি আসে সামান্য একটু কাজ দেখানো কাজ করে আর কাজ করে না। এভাবে আমার প্রতি বছরে আমার লাঞ্ছিত। প্রথম ভাদর মাস পড়ছে থেকেই প্রায় 400-500 ঘর চলে গেল। কোনো সরকার কোনো অ্যাকশন নেয়ছে না। পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসে উনি দেখে, কোনো খোঁজ খবর নাই। আসে চলে যায়, দু একজন এমনি ঘুরে ঘুরে চলে গেল, কোনো খবর নাই, কোনো কাজও করে না, আসে কোনো কারোর সঙ্গে কোনো কিছু নাই। তবে পাউব কর্মকর্তারা বলছেন ভাঙ্গন ঠেকাতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন তারা। হাজিপাড়া যে আমরা স্পার করেছিলাম, স্পারগুলো নদীতে চলে গেছে। আমরা এখানে 5টা স্টাফ করেছিলাম। তদ্রুপ আমরা সাউথপাড়া স্পার করেছিলাম, সেগুলো আমাদের কিছু ক্ষতি হয়ে গেছে। আমরা নতুন করে আবার স্পার করার চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ আমরা মোকাবিলা করতে পারবো। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য। আমি আগে আমাদের ফান্ডের অবস্থাটা কি আছে এখানকার চিফ ইঞ্জিনিয়ার রংপুরের সঙ্গে কথা বলে তারপরে আমি এই বিষয়গুলো আসবো। গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নের অধিকাংশ মানুষই কম বেশি নদী ভাঙনের শিকার। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরো থাকছে। যশোরে পুলিশি অভিযানে 110টি স্বর্ণের বার সহ প্রাইভেট কার জব্দ, জড়িত সন্দেহে আটক 1। বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে দেশের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব 2015 পালন করা হচ্ছে। বর্ণাঢ্য র্যালি আর বাদ্য বাজনার সাথে সাথে দিনভর বিভিন্ন মন্দিরে ছিল নানা আয়োজন। ব্যুরোর প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে সকাল 11টায় চট্টগ্রামের আন্দরকিল্লা চত্বর থেকে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালির শুরুতেই শান্তির পায়রা উড়িয়ে কয়েকশো ট্রাক ও লরি নিয়ে লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বী নরনারী এ শোভাযাত্রায় অংশ নেন। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে নগরীর জেমশন হলে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ। শ্রীকৃষ্ণ জন্ম হয় প্রতি বছর দুষ্টের দমন সৃষ্টি পালনের জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বাংলাদেশ গড়তে চাই, এ হোক একবার জন্মাষ্টমীর প্রধান মনোবাণী। ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দির থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। রাধাকৃষ্ণের বর্ণিল ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক। এ সময় নেচে গেয়ে ধর্মাবলম্বী নারী পুরুষ র্যালিতে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ায় সকালে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে ব্যানার ও ফেস্টুন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি আবারও কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। যখনই কোনো ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, দুষ্টদেরকে দমনের জন্য, সাধুদেরকে পরিত্রাণের জন্য উনি বারবার ধরায় আসেন। সিলেটে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে মির্জা জাঙ্গাল পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। সকল ধর্মের মানুষ যাতে এই দেশে এবং বিশ্বে বসবাস করতে পারে এবং সবাই যেন শান্তিতে বিরাজ করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঈশ্বরের নামে আমাদের যে মনোবাসনা সব যেন ঈশ্বরে পূর্ণ করে। বেলা 12:30টায় বরিশালের লাইন রোড মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর র্যালি। এটি নগরীর সদর রোড ও হাসপাতাল রোড হয়ে রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয়। এর আগে লাইন রোড মোড় চত্বরে জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে র্যালি ও শোভাযাত্রা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জন্মাষ্টমী উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের জেএমসেন হলে চলছে পূজা অর্চনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। লিপি, মামুন, দেখতে পাচ্ছেন যে আসলে
ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিয়ে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে জন্মাষ্টমী যে সকাল থেকে শুরু হয়েছে এখনো তা অব্যাহত আছে। বর্তমানে যে সন্ধ্যায় যে মন্দিরগুলো আছে মন্দিরে কিন্তু পূজা অর্চনা চলছে এবং আমরা যেখানে অবস্থান করছি এই জেমশন হলে কিন্তু আপনার যে জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু যেই শ্রীকৃষ্ণের যে লীলা খেলা সেই লীলা খেলার প্রদর্শনী চলছে এবং এই কারণেই কিন্তু আসলে মানুষের বেশ জমজমাট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচন্ড ভিড় এবং এখানে যে হিন্দু ধর্মাবলম্বীর মানুষ এসেছেন তারা কিন্তু ঘুরে ঘুরে এই যে শ্রীকৃষ্ণের যে লীলা প্রদর্শনী সেটাই চলছে এবং আপনি জানেন যে এই শ্রীকৃষ্ণের জন্ম যে আজ থেকে প্রায় 5237 বছর আগে সেই শ্রীকৃষ্ণের জন্মদিন কিন্তু আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা যেটা মনে করে যে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য কিন্তু এই শ্রীকৃষ্ণের আবির্ভাব পৃথিবীতে এবং যুগে যুগে যেই অন্যায় অত্যাচার হচ্ছিল তার বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করেছে এবং এই এখন যেই স্টলটা দেখছেন সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের যে বেড়ে ওঠা গোচারণে সেটা প্রদর্শন করা হচ্ছে এবং আপনি জানেন যে কংস রাজা যে অন্যায় অত্যাচার করে মানুষের প্রতি যে অবিচার করত সেখান থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং কংসের কারাগার থেকে কিন্তু শ্রীকৃষ্ণকে তার বাবা যখন যোধাসনে নিয়ে আসে তখন থেকে কিন্তু তার বেড়ে ওঠা এবং এখানে প্রতিটা স্টলে কিন্তু যে শ্রীকৃষ্ণের বেড়ে ওঠা এবং অন্যায়ের যে প্রতিবাদ অত্যাচার রুখে দেওয়ার সেই ধরনের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে এবং নানা বয়সীর মানুষ কিন্তু এখানে উপস্থিত আছে, নারী পুরুষ শিশু কিশোর থেকে শুরু করে এবং আমি দেখেছি যে পরিবারের সদস্য যে কনিষ্ঠ সদস্য তাকে কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং স্টলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন কিভাবে শ্রীকৃষ্ণ এই মানব সমাজের প্রতি যে অত্যাচার হতো তা রুখে দাঁড়িয়েছে এবং আপনি জানেন যে হিন্দু ধর্মাবলম্বী যে 4টি যুগ সেই 4টি যুগের মধ্যে দাপর যুগে কিন্তু এই শ্রীকৃষ্ণের জন্ম এবং সেই রাজা যে অংশ অত্যাচারী রাজা সেই রাজাকে দমন করার জন্য তার জন্ম হয়েছে এমনটা বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের এবং অধর্মকে প্রতিরোধ করে ধর্মের যে স্থাপনা সেই স্থাপনার জন্যই কিন্তু শ্রীকৃষ্ণের এই জন্ম তিথিটাকে এত বড় করে পালন করা হয় এবং এখানে যারা দর্শনার্থীরা আসছেন তাদের সাথে কিন্তু আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বর্তমান সময়েও যে অন্যায় অবিচার হচ্ছে তারা মনে করেন যে এই শ্রীকৃষ্ণের যে আদর্শ শ্রীকৃষ্ণের যে উদ্দীপনা সেটা কিন্তু তাদের পরিবারের সদস্যদের কাছে তারা তুলে ধরতে চান এবং এই কারণে কিন্তু তারা পরিবারের সবাইকে নিয়ে আসছে এবং শুধুমাত্র এই জেমশন হল না, আমি দেখেছি যে নগরীর যে বড় বড় মন্দিরগুলো আছে যেখানে জন্মাষ্টমী পালন করা হয় সবখানেই কিন্তু আসলে এমন জমজমাট। তো মামুন, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামে জন্মাষ্টমী পালনের সর্বশেষ তথ্য। দর্শক, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের জেমশন হল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি, জানাচ্ছিলেন সেখানে শত শত হিন্দু ধর্মাবলম্বীরা যোগ দিয়েছেন। বাংলাদেশে কোনো মন্ত্রী সফল নয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সফল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জন্মাষ্টমীর আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর কেউ সফল, আর কেউ দাবি করতে পারেন না তিনি সফল মন্ত্রী। আমি নিজেও সফল না। রাস্তাঘাট বেহাল হলে আমি সফল কেমনে? বৃষ্টির মতো রাস্তা ঠিক রাখতে হবে, বৃষ্টির মতো চিকিৎসা আছে সেই চিকিৎসা দিতে হবে, না দিতে পারলে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর জবাবদিহি করতে হবে। যশোরে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 110টি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ। গতকাল রাতে বাঘারপাড়া থানায় পুলিশ এসব স্বর্ণের বার জব্দ করে। পুলিশ জানায় গত বুধবার নড়াইল যশোর সড়কের বাঘারপাড়া উপজেলার গাবতলা এলাকা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে ধলগ্রাম মোড় থেকে মিজান নামে প্রাইভেট কারটি জব্দ সহ একজনকে আটক করে পুলিশ। পরে গতকাল বাঘারপাড়া থানা পুলিশ ওই প্রাইভেট কারের ভেতরে তল্লাশি চালিয়ে একটি বাক্স উদ্ধার করে। এর মধ্যেই 12 কেজি ওজনের 110টি স্বর্ণের বার পায় তারা। এদিকে জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
জব্দকৃত গাড়িটির ব্যাপক তল্লাশি করে এই গাড়ির মধ্যে 110 পিস স্বর্ণের বার উদ্ধার করি। পরবর্তীতে এটি ওনাদের উপস্থিতিতে সিজার লিস্ট করা হয় এবং একটি মামলা রুজু হয়। কোনো চিকিৎসক কিংবা সার্জন নয়, চিকিৎসকদের পরিবর্তে কিডনি পরিবর্তন, হৃদযন্ত্র এবং প্রাণঘাতী ক্যান্সারের অপারেশন করছে যন্ত্রমানব হিসেবে পরিচিত রোবট। শরীরের অঙ্গ না কেটে রক্ত না ঝরিয়েই জটিল সব অপারেশন সেরে নিচ্ছে ফ্রান্স এবং আমেরিকার যৌথ প্রস্তুতকৃত 6 হাত বিশিষ্ট রোবট দা ভিঞ্চি। চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞানের এই ব্যবহারকে বৈপ্লবিক পরিবর্তন হিসেবে দেখছেন চিকিৎসকরা। ভারত ঘুরে এসে শাখাওয়াত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। অভিনব একটি যন্ত্রে মাথা ঢুকিয়ে হাত পা নেড়ে চলেছেন এক অভিজ্ঞ চিকিৎসক, আর চিকিৎসকের হাত পা নাড়ানোকে অনুকরণ করে চলেছে কিছুটা দূরত্বে থাকা 6 হাতের রোবট দা ভিঞ্চি। আর দুজনের মাঝে টেবিলে শুয়ে আছে রোগী। অপারেশন থিয়েটারে ঢুকে এ ধরনের রোবোটিক অবস্থা দেখে অবাক হতে হবে, তবে এটি এখন বাস্তবতা। চিকিৎসকের এই হাত পা নাড়ানোর অনুকরণের মাধ্যমে রোবটটি সেরে নিচ্ছে জটিল সব অপারেশন। গত 1 বছর আগে 35 কোটি টাকা মূল্যের এই রোবটটি তৈরি করেছিল ফ্রান্স এবং আমেরিকা, আর গত 2 মাস ধরে এটি ব্যবহার করছে ভারতের অ্যাপোলো হাসপাতাল। রোবোটিক সার্জারি এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে সফলভাবে জটিল রোগের অস্ত্রোপচার করা যায়। এছাড়া 1 সপ্তাহের মধ্যেই রোগী স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। ডিফিকাল্ট অপারেশন লাইক দিস, গলার ভেতর যে কোনো ধরনের টিউমার বা ক্যান্সার বাইরের থেকে কোনো রকম কাটাছেঁড়া না করে আমরা রোবোটিক আর্ম, যেটা 5 মিলিমিটারের ছোট্ট আর্ম হবে, সেগুলো আমরা মুখের ভেতর দিয়ে গলার মধ্যে ঢুকিয়ে পুরো টিউমারটাকে বার করে নিয়ে চলে আসতে পারি। শুধু রোবট দা ভিঞ্চি নয়, কোলন ক্যান্সার থেকে শুরু করে যে কোনো জটিল রোগ দ্রুততার সাথে নির্ণয়ের জন্য উদ্ভাবন করা হয়েছে সেলভিজিও নামের একটি বিশেষ যন্ত্রের। এই যন্ত্রের সাহায্যে শরীরের অভ্যন্তরে সব খুঁটিনাটি যেমন ধরা পড়ে, তেমনি কঠিন সব সেল সংগ্রহ এবং পরীক্ষা করা যায় নিমিষেই। একই সাথে ব্যবহার করা হয় বিশেষ ক্যামেরা ক্যাপসুল। অ্যাজ অ্যান এন্ডোস্কোপিস্ট আমরা কোনোদিন ভাবতে পারতাম না আগে যে আমরা সেল লেভেল অবধি দেখতে পারবো। আমরা ভেসেল দেখতাম, টিস্যু দেখতাম, টিউমার দেখতাম, ওগুলো বায়োপসি নিয়ে পাঠাতাম। এই পরীক্ষাটা আমি বলবো যে এটা যখন আরো ডেভেলপ করে যাবে, এটা হিস্টোলজিকে রিপ্লেস করে দেবে। চিকিৎসকরা জানিয়েছেন আগে কিডনি পরিবর্তনে 7 থেকে 8 ঘন্টা এবং হৃদরোগের অপারেশনে 6 থেকে 7 ঘন্টা লাগলো, এখন রোবট ব্যবহার কারণে তা 3 ঘন্টায় নামিয়ে আনা হয়েছে। একই সাথে অপারেশন রোগীরা 3 থেকে 4 দিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারছেন। বিজ্ঞানের সহযোগিতা নিয়ে চিকিৎসা শাস্ত্র কতটুকু এগিয়ে চলেছে তার উৎকৃষ্ট উদাহরণ এই রোবোটিক অপারেশন। জটিল সব অপারেশন নির্ভুলভাবে সম্পন্ন করছে দা ভিঞ্চি নামের এই যন্ত্রমানব। ভারতের কলকাতা থেকে কমল দে, সময় সংবাদ। বিএনপির মদদে জঙ্গিরা শেখ হাসিনাকে বারবার হত্যার অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে মাদারীপুরের নতুন শহরে বঙ্গবন্ধু পরিষদে আয়োজিত শোকসভায় তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধের শত্রু, যুদ্ধাপরাধী, তাদেরকে ফাঁসি, বঙ্গবন্ধু যারা খুনি তাদের ফাঁসি, এগুলো হয়ে যাবে। এগুলো করা, এদেরকে রক্ষা করার জন্য বেগম খালেদা জিয়া নেতৃত্বে শেখ হাসিনাকে বারবার হত্যা করার চেষ্টা কেন করা হয়েছিল? ষড়যন্ত্র চক্রান্তকারী যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের মাথার উপর একটা জনতার শক্তি নিয়ে একটা বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তারকৃত কিশোর রাহুলকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে হবিগঞ্জ কিশোর আদালতের বিচারক আতাবুল্লাহ এ আদেশ দেন। পুলিশ জানায় দুপুরে হবিগঞ্জ কিশোর আদালতে রাহুলকে হাজির করা হয়। এ সময় মামলা তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন সময় চেয়ে আদালত আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে সংশোধনের জন্য গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। গত 26শে আগস্ট এক স্কুল ছাত্রীকে লাঞ্ছিতের অভিযোগে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান হাজারে নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। ভোরে চান্দগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন থেকে পলাতক আরমান হাজারিকে গতকাল সন্ধ্যায় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী চান্দগাঁও এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় তাদের লক্ষ্য করে আরমানের সহযোগীরা গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয় আরমান। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 3টি অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে নিহতের বিরুদ্ধে বায়েজিদ ও চান্দগাঁও থানায় হত্যা ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধে 8টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রাত 3টার দিকে আমরা সংবাদ পাই তাকে ধরার এবং ওখানে অভিযান পরিচালনা করি। অভিযান করাকালীন সে গুলি করে, আমাদের পক্ষ থেকে গুলি ছোড়া হয়। আমাদের 2জন পুলিশ সদস্য আহত আছে এবং তার 2 হাঁটুতে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সিলেটের গোপালগঞ্জের কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের 7 নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দুপুর 2টার দিকে এই কূপ থেকে জাতীয় গ্রিডের সঙ্গে গ্যাস সরবরাহের সংযোগ উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমদ। এ সময় পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই কূপ থেকে প্রতিদিন 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। 2014 সালে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স গ্যাস ক্ষেত্রের খনন কাজ শুরু করে। খুলনার দাকপ উপজেলায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। সকাল 10টার দিকে প্রেস ক্লাবের উদ্যোগে চালনা ডাক বাংলো চত্বরে এ মানববন্ধন পালিত হয়। কর্মসূচি শেষে প্রেস ক্লাবের আহ্বায়ক গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা গত 3 সেপ্টেম্বর দাকপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শিপন ভূঁইয়া সহ 33 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেন। আবারও জন্মাষ্টমী উদযাপনের খবর। দিনটি উপলক্ষে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে স্থাপন করা হয়েছে কান্তজিউ বিগ্রহ। হাজার হাজার ভক্তের অংশগ্রহণে কান্তনগর মন্দির থেকে রাধাকৃষ্ণের প্রতিমা নিয়ে আসা হয় রাজবাড়ী মন্দিরে। গতকাল দিনভর এই আয়োজনের পর আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জন্মাষ্টমীর মূল আয়োজন। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ভোর থেকেই নদীর পাড় ধরে অপেক্ষায় হাজারো মানুষ। সকাল 8টায় কান্তনগর মন্দির থেকে রাধা কৃষ্ণের প্রতিমা নিয়ে যাত্রা শুরু হয় কান্তজিও বিগ্রহের নৌকার বহর। কীর্তন আর বাদ্যে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। 20টি নৌকায় অনুসারীরা সংগ্রহ করেন দেবতার মনোতুষ্টিতে ভক্তের উৎসর্গ করা নানা ফল। প্রতি বছর আমাদের এরকম মায়ের উৎসব হয়। জন্মাষ্টমীর ঠিক 2 দিন আগে আমরা অনেক কিছু দেই, বিভিন্ন ফলমূল দেয়। এটা তাদের মনোবাসনা থাকে কিছু, সেটা পূরণের জন্য নৌকা দিয়ে ঠাকুর যায়, আমরা দর্শন করি এবং খুব ভালো লাগে। অনেকের অনেক আশা থাকে, সেই কামনা পূরণ হয় এখানে এসে। কান্তজির কাছে প্রার্থনা করে যে আমরা যেন উপকৃত হই, যে কোনো অসুখ ব্যাধি সম্পূর্ণ যেন আমাদের সেরে যায়। দিনভর শতাধিক ঘাট ঘুরে নৌকার বহর এগিয়ে যায় রাজাপাড়া ঘাটে। সেখান থেকে শোভাযাত্রা সহ অসংখ্য ভক্ত অনুসারী রাধাকৃষ্ণের প্রতিমা নিয়ে পৌঁছায় রাজবাড়ী মন্দিরে। মহারাজাদের পরিবারের যে প্রথা, সেই প্রথা অনুযায়ী নৌকা যোগে কান্তনগর মন্দির থেকে দিনাজপুরে নৌকা যোগে নিয়ে আসা হয়। কান্তজি যখন কান্তনগর থেকে দিনাজপুরে আসেন, অগণিত ভক্তকুল তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন ফল ফলারি দুধ দিয়ে নৌকাতে কান্তজিকে বরণ করে নেন। প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী এই পূজা প্রতি বছর আয়োজন করা হয় পুনর্ভবা নদীর কান্তনগর ঘাটে। জন্মাষ্টমীর আগের দিন নদীপথে কান্তজিও বিগ্রহ নিয়ে যাওয়া হয় রাজবাড়ী মন্দিরে। সময় সংবাদ, দিনাজপুর। দর্শক, বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 2017 সালের মধ্যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে দ্রুতগতির ইন্টারনেট। ডিজিটাল মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধের আহ্বান। একের পর এক ব্লগার হত্যার ঘটনায় অনলাইনে লেখালেখিতে সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হওয়ায় পিছিয়ে পড়ছে দেশ, মন্তব্য বিশিষ্টজনদের। দেশে প্রথমবারের মতো তৈরি হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের যুদ্ধজাহাজ। থাকছে সাবমেরিন শনাক্তের ব্যবস্থা, কমবে বিদেশ নির্ভরশীলতা। সারা দেশের নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি। বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মন্দিরে মন্দিরে পূজা অর্চনা। দর্শক, এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।